আমন্ত্রণ সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। ওয়ান চায়না পলিসিকে সমর্থন করে চীনের সাথে সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না জানিয়ে সক্ষমতা ও আঞ্চলিক ঐক্য ধরে রেখে বাংলাদেশের সাথে চীন সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ইয়াও ওয়েন। চীনের সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষের সম্পর্কে আরো গভীর থেকে গভীরতর হবে। একই সঙ্গে ভারত জাতীয় দল বিএনপি সম্পর্ক আরো গভীর হবে, আরো মিউচুয়াল ট্রাস্ট হবে, সেটা সামনের দিকে যাবে। একই সঙ্গে আমরা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা ওয়ান চায়না পলিসিতে সবসময় বিশ্বাস করে এসেছি, সেটা আমরা ফার্দার আমরা আরো দৃঢ়তার সঙ্গে সেই ঘোষণা আমরা করতে চাই। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন তাহির জামানের মা শামসিয়া জামান। মামলার আবেদনে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপরে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা সংস্কার আন্দোলনে 19 জুলাই ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ আলোকচিত্রী তাহির জামান। তিনি একসময় দ্য রিপোর্ট.লাইভ নামে একটি নিউজ পোর্টালের ভিডিও সাংবাদিক ছিলেন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে তাজুল ইসলামকে রাজধানীর গুলশান এবং আহমদ হোসেনকে বনশ্রী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিবি জানিয়েছে তাজুলকে রাজধানীর গুলশান ও আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে, তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনো বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসে নেওয়া হয়েছে। মামলার বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আজ এই পর্যন্ত কতগুলো মামলার খবর পেয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, আপনি জানেন যে গতকাল রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক যিনি ছিলেন সাবেক চেয়ারম্যান, তাকে গ্রেফতার করা হয়েছে, সাবেক অবসরপ্রাপ্ত সোহেলকে। দুজনকে পল্টন থানায় একটি মামলা হয়েছে গত 20 জুলাই যুবদল নেতা হত্যা মামলায়। সে হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং কিছুক্ষণ পরে তাদেরকে আদালতে নিয়ে আসা হবে এবং আদালতে নিয়ে আসার পরে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরও অনেক এই সঙ্গে কারা যুক্ত ছিল সেগুলো বের হয়ে আসবে। আর একটি বিষয় জানিয়ে রেখেছে, সকাল থেকে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রধান করে প্রায় 5টি মামলা হয়েছে, যার প্রত্যেকটি এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকে রয়েছেন, আইনজীবীরা রয়েছেন কিংবা অন্যান্য রয়েছেন। আমরা একজন আইনজীবীর সঙ্গে একটু কথা বলবো। আপনারা তো প্রথম থেকেই প্রত্যেকটা মামলার সঙ্গে যুক্ত আছেন, আজকে কি কি মামলা হয়েছে, কোনটা ফাইল করেছেন? দেখুন, বিগত জুলাই মাসের যে বাংলাদেশের ইতিহাস একটি হৃদয় বিদারক একটি মাস ছিল আপনারা জানেন, এবং ঢাকার যে প্রায় 52-54টা থানার এই থানাগুলোয় আপনার অসংখ্য মামলা কিন্তু দায়ের হয়েছে বিভিন্ন ঘটনাস্থলকে কেন্দ্র করে। বিভিন্ন জায়গায় যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নির্মমভাবে গুলি খেয়েছে, আপনারা দেখেছেন যে হেলিকপ্টার যোগে গুলি হয়েছে, পথচারী পারাপার হচ্ছিল গুলি খেয়েছে, শিশু, বাচ্চা, কর্মচারী, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা কেউই কিন্তু বাদ যায়নি। এই যে নির্মমতার কারণেই কিন্তু আজকে আদালতের দৃশ্যপট চেঞ্জ হয়ে গিয়েছে। লাইক আজকে সকাল থেকে আমি যেটি দেখেছি, আমি নিজেও একটি মামলা দায়ের করেছি মিরপুর থানার অধীন বিজ্ঞ MM মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 16 নং জনাব মেহেদী হাসান স্যারের
কোর্টে। এবং এখানে আপনারা জানেন যে ভিন্ন ভিন্ন যেহেতু স্থান, ভিন্ন ভিন্ন যেহেতু ঘটনা এবং উদ্দেশ্য, তাদের লক্ষ্য কিন্তু একটাই, যে হত্যা। এই হত্যার কারণেই আজকেও প্রতিনিয়ত আমার দেখা অনেকগুলো মামলা দায়ের হচ্ছে। আদালত কি বলছে আসলে মামলাগুলো নেওয়ার ক্ষেত্রে? এখন যেটা হচ্ছে যে বিজ্ঞ আদালত যে আদেশগুলো দিচ্ছেন, এই ঘটনার শুনে আদালত অনেক সময় আদালত স্থলে আমরাও তাদের যে আবেগ, তাদের যে বক্তব্য, এতে অনেকের চোখে পানি আসছে, চোখে ঢল নামছে, এবং পাশাপাশি আদালত যে এফআইআর হিসেবেই নিচ্ছে মামলাগুলোকে। আমরা কথা বলছিলাম একজন আইনজীবীর সঙ্গে, তিনি যেমন কি বলছিলেন আসলে যে মামলাগুলো আসছে সেগুলো আসলে হৃদয় বিদারক এবং আদালত সেগুলো আমলে নিয়ে এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিচ্ছেন এবং মামলা গ্রেফতারও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো তনি, এই ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী মাইনুদ্দিন আরিফ যুক্ত হয়েছিলেন আদালত প্রাঙ্গণ থেকে। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে বদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব ৭। কক্সবাজারের টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত 10টার দিকে মেহেদিবাগ এলাকা থেকে বদিকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ইয়াবা কাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরে নির্বাচনে ওই আসনে তার স্ত্রীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি 2 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। নৌবাহিনী থেকে চাকরিচ্যুত চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোহাইলকে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করা হয়। 2010 সাল থেকে 2 বছর র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক থাকার সময় ব্যাপক পরিচিতি পান সোহেল। আওয়ামী লীগ সরকারের সময় চাকরিতে তার দ্রুত উন্নতি ঘটে। দুর্নীতি, জোরপূর্বক আটকে রেখে নির্যাতন, হত্যা, গুম সহ বিভিন্ন অভিযোগ ওঠার পর গত সোমবার সোহেলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানায় বাংলাদেশ নৌবাহিনী। এর একদিন পর তাকে গ্রেপ্তার করা হলো। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের অনিয়ম দুর্নীতির বিষয়ে অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাজ্জাদ হোসেন বাবু। আবেদনে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেয়াদ শেষ হওয়ার পরও সরকারি বাড়ির ভাড়া এবং পরিষেবা বিল পরিশোধ না করে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাৎ করেছেন, যা সুস্পষ্ট দুর্নীতি। দুদক আইনের 2004-এর 17 গ ধারা অনুসারে এই ধরনের দুর্নীতি অনিয়ম অনুসন্ধান করতে পারে। দুদকের কাছে আমরা নোটিশ অফ ডিমান্ড ফর জাস্টিস প্রেরণ করেছি। আমরা দুদকের কাছে অনুরোধ করেছি, এই যে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে ওনারা 7 দিনের মধ্যে, নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ওনারা যাতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদি এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, যার মধ্যে অবশ্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা রিট পিটিশন দায়ের করব এবং সেটা উপযুক্ত বেঞ্চে আমরা শুনানি করব। নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে, এক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না। ইট বানানোর মৌসুম শুরু হওয়ার আগেই এই ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। অবৈধ ইটভাটাগুলোর ব্যাপারে আমরা কোনো সহানুভূতি দেখাবো না। তো অবৈধ ইটভাটাগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে উন্নয়নে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করছি না। কিন্তু 2-1টা জায়গায় এক্সাম্পশন অলরেডি দেয়া আছে, যেমন রাস্তায় যখন ইট লাগবে সেগুলো চলবে। আমি মনে করি বৈধ ইটভাটাগুলোর থেকে সেগুলো আসতে পারবে, সেগুলোর জন্য অবৈধ ইটভাটার আপনার প্রয়োজন নেই। আমরা নীতিগত একটি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমরা আর কোনো নতুন ইটভাটার লাইসেন্স দেব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে পিলখানা বিজিবি সদর দপ্তরের বর্ডার গার্ড হাসপাতালে আহতদের দেখতে এসে একথা জানান তিনি। এ সময় আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র জনতার চিকিৎসার খোঁজ খবর নেন উপদেষ্টা। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারসানা।
বুধবার সকালে পিলখানা বিজিবি সদর দফতরের বর্ডার গার্ড হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র জনতার সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সহিংসতায় আহতদের দেয়া হচ্ছে বিশ্বমানের চিকিৎসা। পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। আত্মীয় স্বজনও যারা আছে তাদেরও এখান থেকে লুক আফটার করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদেরও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভিজিটরের মাধ্যমে ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, তাই হাসপাতালে ভিজিটর কম আসার অনুরোধ জানান তিনি। আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা অ্যাটেন্ডেন্স তারাই শুধু যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন 41 জন। এর মধ্যে 19 জন বিজিবি সদস্য এবং বাকি 22 জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় দেশের কয়েকটি জেলায় পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। কোথাও হাঁটু পানি, আবার কোথাও বা কোমর পানি। বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, পুকুরের মাছ সবই ভেসে যাচ্ছে বন্যার পানিতে। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। বৃষ্টি থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা, বাড়িঘরে হাঁটু পানি, ভোগান্তি চরমে। উজানের ঢলে ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। মির্জানগর, বক্স মাহমুদ, আনন্দপুর, মহামায়া, পাঠাননগর সহ 12 ইউনিয়নের প্রায় 150টি গ্রাম প্লাবিত। পানিবন্দী অন্তত 40,000 মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ, আবাদি জমির ফসল, পানিতে নিমজ্জিত উঠান, ঘরবাড়ি। হঠাৎ চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সবগুলো গেছে, মনে করেন ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার, রাস্তাঘাট, ফসলি জমিন, পুকুরের মাছ, গরু গোতান বন্যার কারণে। আর সলিয়া সব পানির তলে চলে গেছে। টানা বর্ষণে খাগড়াছড়িতে ফের নিম্নাচল প্লাবিত। পানিতে নিমজ্জিত জেলা সদর, পানছড়ি ও দীঘিনালার বিস্তীর্ণ এলাকা। একমাত্র সড়ক সংযোগ সেতু ভেঙে মহালছড়ি উপজেলার সাথে মুবাছড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যানবাহনের পরিবর্তে রাস্তায় চলছে নৌকা। গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে উঁচু এলাকায়। খাগড়াছড়ি পৌর এলাকায় খোলা হয়েছে 18টি আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি খুব ভয়াবহ। আর আমরা সকাল দিকে পানি বাড়তেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। পাহাড়ি ঢলে প্রচুর পানি হয়েছে। এখন আমাদের বাসায় গলা পরিমাণ পানি, বাসায় অনেক জায়গায় জিনিস নষ্ট হয়ে গেছে। সাগরে লঘুচাপের প্রভাব ও অতিবৃষ্টির ঢলে মৌলভীবাজারে পানি বেড়েছে। দুপুর নাগাদ মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টের বিপদসীমার 95 সেন্টিমিটার, চাঁদনীঘাট পয়েন্টে 65 সেন্টিমিটার ও ধলাই নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কোমর সমান পানি সড়কে। চরম ভোগান্তিতে বানভাসীরা। আমরা মালামাল যা আছে সব পানি নিয়ে গেছে। আমরা ঘর দুয়ার ডুবাই লিছে, বাচ্চা কাচ্চা লিয়ে রান্তা মারানা খাইতাম, মারানা চুলা উলা ডুবাইল। আমরা অসহায় হয়ে গেছি, আবার রাস্তা তাইছি, এখন করছি আমরা এখন। উজানের ঢলে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত 15টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। চুলা জ্বালাতে না পারায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে অনেকের। বাড়ি করতে বাড়িতে বাড়িটা জোয়ারে সব তলে রয়েছে। টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে নোয়াখালীর 9 উপজেলা। পানি উঠেছে বাড়িঘরেও। এতে পানিবন্দী হয়েছেন কয়েক লাখ মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন দুর্গতরা। খুবই অসুবিধা হইতেছে, দোকানপাট খোলা যাচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। বৃষ্টি থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে অপু দত্ত ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। প্রথমে যাচ্ছি অপুর কাছে। অপু, খাগড়াছড়িতে বন্যার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আরো অবনতি হয়েছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ টনি। আমি আসলে যদি আজকের কথাই বলি, ভোরে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল থেকে পানি সরে যেতে শুরু করলো, আর বেলা 11টা থেকে কিন্তু আবার বর্ষণ শুরু হয়েছে।
নতুন করে এই কারণে আসলে মানুষের মধ্যে দুশ্চিন্তা কিন্তু তৈরি হয়েছে। খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি এই তিনটি উপজেলায় কিন্তু গতকাল দুপুরের পর থেকে বন্যায় প্লাবিত হয়েছে। সরাসরি জেলা সদরের নিম্নাঞ্চলগুলো থেকে পানি সরে যেতে শুরু করলেও অপরদিকে দীঘিনালার মাইনু নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের এলাকায় কিন্তু পানি বেড়তে শুরু করেছে। একই সাথে খাগড়াছড়ি দীঘিনালা সড়কের সাথে সাদিকের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে বেশ কিছু পর্যটক পৌঁছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া খাগড়াছড়ির বহালছড়ি উপজেলার আঞ্চলিক বেশ কয়েকটি সড়কে পাহাড় ধস হওয়ার কারণে সেখানে স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে খাগড়াছড়িতে যে আকাশের পরিবেশ এটা আসলে পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং টানা বর্ষণ হচ্ছে, যার কারণে আসলে নতুন করে দুশ্চিন্তা দানা বেঁধেছে। একই সাথে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন তাদের সরে যাওয়ার জন্য কিন্তু বারবার অনুরোধ করছেন। আপনারা জানেন খাগড়াছড়ির বেশ কিছু জায়গায় কিন্তু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। জেলা প্রশাসক সহ সরকারি কর্মকর্তারা সরেজমিন গিয়ে কিন্তু তাদেরকে সরে যেতে বলছেন। ইতিমধ্যে ৯৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, সেখানে ত্রাণ বিতরণের কার্যক্রম চলছে। তবে একটা দেখার বিষয় আসলে বন্যা বৃষ্টি হলে বন্যার পরিস্থিতি কোন দিকে যায়। তো এই ছিল আমার কাছে খাগড়াছড়ির সর্বশেষ। এখন যাচ্ছি আমাদের কুমিল্লার সহকর্মী সুমনের কাছে। সুমন। জি অপু, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা আমরা দেখেছি গত 2 দিন ধরে আসলে কুমিল্লা যে গোমতী নদী, এখানে আমরা দেখেছি যে আসলে প্রবাহিত হচ্ছে। এখানে প্রায় 600 পরিবার রয়েছিল এই চরের মধ্যে। আমরা দেখতে পেয়েছি তারা সকলে আসলে আজকে তারা যে বাড়িঘরটি ছিল সবগুলো বাড়িঘর তারা আসলে ডুবে গিয়েছে। তবে একটু জানাই রাখি যে কুমিল্লা আমরা দেখেছি যে এখানে যারা রয়েছে গর্ভবতী আমরা দেখতে পাচ্ছি তাদের মালামাল আসলে নেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে তারা কাপড় চুনি করতে বের হতে পারেনি। তারা আসলে জানিয়ে গেছে কুমিল্লা যে মহানগর ছাত্র দল এবং তারা আসলে ভলেন্টিয়ারি কাজ করছে এবং সেই সাথে তারা আসলে সকাল থেকে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে সকলকে উদ্ধার কাজে আসলে রয়েছে। এবং আপনি আসলে এই বিষয়ে আমি একটু দেখাতে চাই যে তারা এই ঘরের আসবাবপত্র সব তারা নিয়ে আসছে এবং তারা বলছেন যে আসলে তারা বুঝতে পারেন হঠাৎ করে পানি বৃদ্ধি পায় এবং সেই কারণে তারা মানে অন্যান্য বছর যেরকম হয়েছিল এখন এবার সেরকম হয়েছে তারা বুঝাতে চেয়েছেন। এবং সেদিক থেকে যদি বলি কুমিল্লার যারা রয়েছে এবং সেই দিক থেকে তারা বলছেন যে গুমিতে পার তথা কুমিল্লার বিপদসীমার উপর দিয়ে আসলে এটা প্রবাহিত হচ্ছে 12 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে কুমিল্লা গোমতী নদী। এই কুমিল্লার দুঃখ বলা হয়। আসলে যদি আমরা জানি কুমিল্লা জেলাতে এই গোমতী নদী বহমান এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার রেস্কিউ টিম হিসেবে তারা কাজ করছে মহানগর ছাত্র দল। আসলে তারা কাজ করছে সকাল থেকে। আসলে আপনাদের ওই যে এখন একটা ঘরে আমরা উদ্ধার করতে গেলাম, তো আপনার জায়গাটা অনেক ঢালু ছিল, পানির ফ্লো এর কারণে পড়ে আপনি ছাকমাটাতে আপনার একটা ব্যথা পাইলাম আর কি। এখন পর্যন্ত আমরা 20 থেকে 35টা ঘর পর্যন্ত যাওয়া হয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজের কাছে এখন খুব খারাপ লাগতেছে। আর আমরা সারাদিন আছি, আগামী মানে কালকেও থাকবো। যেটা বলছিলেন তারা যতক্ষণ উদ্ধার কাজ না শেষ হয় তারা চলমান থাকবে এবং তারা তাদের সাহায্যের জন্য তারা আসলে চেষ্টা করছে। প্রতিটা পরিবার আসলে তাদের যে তাকিয়ে আছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে অপু আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আমাদের সহকর্মী সুমন কবির এবং অপু দত্ত যুক্ত হয়েছিলেন কুমিল্লা এবং খাগড়াছড়ি থেকে, সেখানকার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের জন্য দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগ করা 494 জন গাড়ি চালককে রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে গাড়ি চালক বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য পরিষদ। বুধবার সকালে সচিবালয়ের সামনে অবস্থান নেয়, বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করে তারা। এ সময় দাবি পূরণের স্লোগান দেয় চালকরা। মানবিক দিক বিবেচনা করে প্রয়োজনে গেজেট সংশোধন করে কর্মস্থলে স্থায়ীভাবে নিয়োগের অনুরোধ করেন তারা। দেখছেন সংবাদ দুপুর।